কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ, শ্রমিকদের মন খারাপ, তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে প্রত্যেকেরই মন খারাপ। কারণ এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম 20 লক্ষ মানুষ বেকার হবে। কত লক্ষ? আপনি লিখিত রাখেন, 20 লক্ষ মানুষ। কি করবে? আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, not a full reciprocal. I could have done that, yes, but it would have been tough for a lot of countries. এবার বাংলাদেশের উপর কুনজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর তাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। মার্কিন ক্রেতারা কম অর্ডার দিতে পারে, যা বাংলাদেশি উৎপাদকদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এর ফলে অনেক পোশাক কারখানা বন্ধ হতে পারে এবং বহু শ্রমিক বেকার হয়ে পড়তে পারে। শেখ হাসিনা উনি আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যিনি পালিয়েছেন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগে পেয়ে বসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিদেশিদের প্রবেশ অবস্থান খুবই কড়াকড়ি, খুবই শর্ত সাপেক্ষ করা হচ্ছে। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র তেমনই করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অর্থনৈতিক প্রতিপক্ষ কিংবা অর্থনৈতিক শত্রু বলতে পারেন, সেটা হচ্ছে চীন। অথচ এই চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে 34%, অর্থাৎ 34%, এবং পার্শ্ববর্তী পাকিস্তানের উপর আরোপ করেছে সম্ভবত 29%, ভারতের উপর 26%। অথচ বাংলাদেশের উপর, বাংলাদেশের এমনিতে একটা ব্যাগতিক পরিস্থিতির মধ্যে যাচ্ছে দেশ, বাংলাদেশের উপর আরোপ করা হয়েছে 37%। পোশাক শিল্প রপ্তানি হয় বাংলাদেশ থেকে 7.34 বিলিয়ন, বড় বাজার বাংলাদেশে। এখন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কিনা, কি পরিস্থিতি দাঁড়াবে, কতটুকু ক্ষতি হবে। নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা বৈঠকের জন্য কেন ইউনূস সরকার এতটা মরিয়া হয়ে উঠেছে? নানা বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল বিকেলে। দেশের জনগণের ভাবনা এবং তার চিন্তা, আবেগ সমস্ত কিছু উপেক্ষা করে নরেন্দ্র মোদী চলেছেন বৈঠক করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো। এর একমাত্র যদি বৃহৎ কোনো অংশ কিংবা বৃহৎ কোনো সেক্টর থাকে, সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প, যেটাকে আপনারা অনেকেই গার্মেন্টস শিল্প, গার্মেন্টস খাত বলেই চিনে থাকেন। তো এই খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা আনুমানিক 80% রপ্তানি আয় এই খাত থেকে হয়। এবং এই যে পোশাক শিল্পের যে আপনার বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প, এই পোশাক শিল্পের অন্যতম প্রধান যে কাস্টমার যে দেশগুলো, সেটা হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 সালে এই খাত থেকে আয় ছিল 47 বিলিয়ন মার্কিন ডলার। এই 47 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের যে দেশ বর্তমানে, ডক্টর ইউনূসের যে সাবেক প্রভু, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই খাতে আয় ছিল 840 কোটি ডলার, অর্থাৎ 47 বিলিয়ন ডলারের মধ্যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয় ছিল 840 কোটি ডলার। এখন এই মুহূর্তে বর্তমানে হঠাৎ করে গতকাল ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশের যে তৈরি পোশাক বা বাংলাদেশি পণ্যের উপর 37% ভ্যাট বাড়িয়ে দিয়েছেন, শুল্ক আরোপ করেছেন। অর্থাৎ আগে এই শুল্কের পরিমাণ ছিল 15 থেকে 16%, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে আপনার 37% এর ফলে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে? এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে। এবং আপনারা জানেন, অর্থনীতিতে প্রভাব পড়া মানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে প্রভাব পড়বে, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে। যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গত কয়েক মাস যাবতীয় আপনারা দেখেই যাচ্ছেন, সেটা নতুন করে বলার কিছু নাই। এই শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়বে, বিভিন্ন দেশের ক্রেতারা অন্যদিকে মুখ ফেরাবে, অন্য কোনো দেশকে অপশন হিসেবে বেছে নেবে, বিনিয়োগ কমবে এবং উৎপাদন ব্যয় বাড়ার কারণে বাংলাদেশের অনেক গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। মালিকরা তাদের শ্রমিকদের বেতন দিতে পারবে না সেই জায়গা থেকে। এবং দেশের সব থেকে বড় যে বিষয়টা হবে, দেশের যে 40 লক্ষ পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিক, এদের একটা বিরাট অংশ চাকরি হারাবে। চাকরি হারানোর ফলে তাদের মানবেতর জীবনযাপন করতে হবে। তথাপি এই যে 37% শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরোপ করেছেন, এর ফলে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটের একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে। অর্থনীতি ধাক্কা খাবে। আমি আবারও বললাম, দেশে যখন অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে তখন এবং শ্রমিকরা নতুন করে চাকরি হারাবে, তখন আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ব্যাপক অবনতি ঘটবে। মানুষের মধ্যে চাহিদা বেড়ে, যখন চাহিদার মোতাবেক তারা সেটা পাবে না, তখন তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে, চুরি ডাকাতি ছিনতাই, এই ধরনের কর্মকাণ্ড বেড়ে যাবে। আইন শৃঙ্খলা যদি বাংলাদেশে এই মুহূর্তে নাই, যে দেশে বেকারত্ব বাড়ে সেই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব অস্বাভাবিক হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সর্বমোট আনুমানিক প্রায়
250টির অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং প্রায় 1,22,000 মতো শ্রমিক বেকার। এই যে বেকার একটা শ্রমিকের অংশ, 1,22,000 শ্রমিক বেকার, এবং এই মুহূর্তে শুল্ক আরোপের কারণে 37% শুল্ক আরোপের কারণে যদি আরো বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যায়, সেখানে আরো অনেকগুলো শ্রমিক বেকার হয়ে যাবে। তো এই যে বেকারত্ব বাড়ানোর একটা প্রতিযোগিতা, এটা কি চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? আমার আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, এটাই চেয়েছিল তারা। কারণ বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার জন্য যে ধরনের মেটিকুলাস পরিকল্পনা গ্রহণের প্রয়োজন ছিল সেটাই তারা নিয়েছে। এবং আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক সুদের মহাজন সুদ্রাজ মোহাম্মদ ইউনূস সরকার, তিনি আন্তর্জাতিকভাবে তাকে ডোনাল্ড ট্রাম্প খেলে দিয়েছে 37% শুল্ক আরোপের মধ্য দিয়ে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অর্থনৈতিক প্রতিপক্ষ কিংবা অর্থনৈতিক শত্রু বলতে পারেন, সেটা হচ্ছে চীন। অথচ এই চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে 34%, অর্থাৎ 34%, এবং পার্শ্ববর্তী পাকিস্তানের উপর আরোপ করেছে সম্ভবত 29%, ভারতের উপর 26%। অথচ বাংলাদেশের উপর, বাংলাদেশের এমনিতে একটা বেগতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, বাংলাদেশের উপর আরোপ করা হয়েছে 37%। তো এই যে নতুন শুল্ক নীতি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের বিবৃতি দেওয়া হবে। ডক্টর ইউনূসের যে চৌবাচ্চা প্রেস সচিব, সেও বিভিন্ন কথা বলবে, আমরা দেখবো, হাসবো, মজা নিবো, এছাড়া তো আমাদের কিছু করার নাই, আমরা যারা কথা বলি অনলাইনে। তো এই শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের একটা বিশাল ক্ষতির দিকে গেল বাংলাদেশ, এবং আগামী দিনে এই যে প্রভাব, শুল্ক নীতির ফলে যে নতুন করে প্রভাব পড়বে বাংলাদেশে, সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এবং দেশের খুব বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে, আমি বলে রাখলাম আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোগে পেয়ে বসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সেই কারণে ভারতে এমন একটা বিল পাশ করা হচ্ছে, সেখানে বিদেশিদের প্রবেশ অবস্থান খুবই কড়াকড়ি, খুবই শর্ত সাপেক্ষ করা হচ্ছে। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র তেমনই করছে, যে বিদেশিদেরকে তো বহিষ্কার করছে, তাদের অবৈধ অবস্থান হলে তাদের জেল জরিমানা হবে। ঠিক ভারতও সেই অনুকরণে একটা আইন পাশ করেছে, নতুন বিল পাশও হয়েছে ইতিমধ্যে। এখানে বলা হচ্ছে অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত নতুন বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে ভারতের পার্লামেন্ট। নতুন বিলে বিদেশিদের আগমন এবং দেশটিতে অবস্থানের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার ভারতের রাজ্যসভায় অনুমোদন পায় নতুন এই বিলটি। গত 28 মার্চ লোকসভায় এটি পাশ হয়েছিল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছিলেন, ব্যবসা, শিক্ষা, বিনিয়োগের জন্য আগত ব্যক্তিদের ভারত স্বাগত জানালেও যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং দেখবেন যে এই আইনের মাধ্যমে বাংলাদেশিদেরকে ভিকটিম করা হবে, বাংলাদেশি যাদেরকে পাওয়া হবে তাদেরকে বলা হবে এটা নিরাপত্তার জন্য হুমকি, এরকম নানা রকম অজুহাত তুলে বাংলাদেশিদেরকে শাস্তি দেওয়া হবে। নতুন বিলটি পাশের সময় লোকসভায় অমিত শাহ বলছেন যে বিলটি জাতীয় নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে এবং শিক্ষায় ভারতের বৈশ্বিক অবস্থানকেও উন্নীত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে এবং উৎপাদন এবং বাণিজ্য খাত শক্তিশালী করতে সহায়তা করবে বলেও উল্লেখ করেছিলেন। আসলে ভারতের প্রবেশটা একেবারে অবরুদ্ধ করে দিচ্ছে। এটা পরে ফলাফল বুঝবে। এখন ভারত তো আর আমেরিকা হয়ে যায়নি, ফলে বিদেশিরা যদি আসা বন্ধ করে, এটা ভারতেরই ক্ষতি। ইতিমধ্যে দেখছেন না, কলকাতার যে ক্লিনিক এবং বাজারগুলোতে লাল বাতি জ্বলছে, কেননা বাংলাদেশিরা সেখানে এখন যেতে পারছে না ভিসা না দেওয়ার কারণে। ওই একই অবস্থা হবে সারা ভারত জুড়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনটির লক্ষ্য ভারতে আসা প্রতিটি বিদেশির দেশটির কাছে আপ টু ডেট তথ্য নিশ্চিত করা। তার মতে অভিবাসন একটি বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সরাসরি অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত। এই বিলটি যারা ভারতে যায় তাদের নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করবে। সব বিদেশিরা এক ধরনের অপরাধী, তাদেরকে পর্যবেক্ষণ করা হবে। বিলে উল্লেখ করা হয়েছে জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্ব বা জাতির অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যে কোনো বিদেশিকে দেশে প্রবেশ বা অবস্থানের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে বিদেশিদের আগমনের পর নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি তাদের চলাচল, নাম পরিবর্তন ছাড়াও সীমাবদ্ধ এলাকায় যাতায়াত সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোমগুলোকে অভিবাসন কর্তৃপক্ষের কাছে বিদেশি নাগরিকদের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিল অনুযায়ী আইন লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান আছে। বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে 5 বছর কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা হতে পারে। ভারতে প্রবেশে জাল নথি ব্যবহার করলে 2 থেকে 7 বছরের জেল এবং জরিমানা 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ভিসার শর্ত লঙ্ঘন করলে দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান লঙ্ঘন করে, ভিসার শর্ত লঙ্ঘন করে দেশে অতিরিক্ত সময় অবস্থান করলে বা সীমাবদ্ধ এলাকায় অনুপ্রবেশ করলে 3 বছরের কারাদণ্ড বা 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দেখেন, সীমাবদ্ধ এলাকা, তার কিছু কিছু এলাকা নিষিদ্ধ করা হবে যে সেখানে যাওয়া যাবে না। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের বহনকারী পরিবহন বাহকদেরও দায়ী করা হবে, তাদের 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এটা কি সমস্ত ভারতে বাংলাদেশিরা নিতান্ত ব্যবসা বাণিজ্য এবং পড়াশোনা এইসব কিছু কিছু খাতে যায়, ট্যুরিজমের জন্য যায়। এখন এই জায়গাটা আস্তে আস্তে চীনমুখী হবে, থাইল্যান্ডমুখী হবে। এতে ভারতের ক্ষতি হবে। ভারত যদি এখন মনে করে যে এইসব আইন করে বাংলাদেশকে সাইজ করবে বা একেবারে ভারত রাতারাতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে গেছে, এর খেসারত তাদেরকে দিতে হবে। আওয়ামী লীগ ভারতের দাসত্ব করেছে, চরম সত্য কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দাসত্বের বাইরে কি অন্য কোনো নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার কেউ যেতে পেরেছে? এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের কথাও যদি বলি, নইলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা বৈঠকের জন্য কেন ইউনূস সরকার এতটা মরিয়া হয়ে উঠেছে?
অথবা কথাটা যদি একটু অন্যভাবে বলি, দেশের স্বার্থের কথা কেউ চিন্তা করে না, যে যার এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের লক্ষ্যে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্রনীতি আজ পর্যন্ত কেউ একটি স্থির লক্ষ্যের উপরে কিংবা একটা নির্দিষ্ট আদর্শের উপরে দাঁড় করাতে পারেনি। নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে এমন একটি আশায় বুক বেঁধে আছে এখনও ডক্টর ইউনূস সরকারের কর্মকর্তারা। যেই বিমস্টেক সম্মেলন শুরু হচ্ছে একদিন পর থেকেই, 4 এপ্রিল থেকে 3রা এপ্রিল পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ইঙ্গিত মেলেনি যে এই সম্মেলনের সাইডলাইনে দুই দেশের সরকার প্রধানের মধ্যে কোনো ধরনের কোনো বৈঠক হতে পারে। এমনকি নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে তিনি তার এক্স হ্যান্ডেলে যে টুইট দিয়েছেন, সেই টুইটে তিনি তার সফরসূচি সম্পর্কে যা জানিয়েছেন তার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো ধরনের কোনো ইনফরমেশন তিনি দেননি, অথবা এটি নেই বিধায় তিনি তা তোলেননি। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে সফরসূচি পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদীর, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো তথ্য সেখানে আসেনি। তার মানে বৈঠকটি হচ্ছে না। তারপরেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে একটা সম্ভাবনা আছে বৈঠকে, আমরা এখনই তা উড়িয়ে দিতে পারছি না। মানে এতটাই ব্যাকুল হয়ে আছে। কেন এতটা ব্যাকুল হয়ে আছে? মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত একটি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান যে কথাগুলো বলেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি বলছেন যে এখনো পর্যন্ত যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই বৈঠকের। বিমস্টেকের পরবর্তী সভাপতি যেহেতু বাংলাদেশ বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি থাকে, তার মেয়াদ দীর্ঘ হয়, সেই হিসেবে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, যেহেতু পরবর্তী সভাপতি বাংলাদেশ। সেই আলোকে যদি প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়ে থাকে, আসলে এগুলো কোনো বৈঠক হবে না, একটু হ্যান্ডশেক হবে, ফটো সেশন হবে, এর বাইরে কিছু নয়। খলিলুর রহমান বলছেন, আমরা ভারতের সঙ্গে এই বৈঠক আয়োজনের জন্য অনুরোধ করছি। এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং বৈঠক হওয়ার জন্য তো আমরা জানি গত সেপ্টেম্বর থেকে কি প্রাণান্তকর চেষ্টা সরকারের পক্ষ থেকে, জাতিসংঘের যে সাধারণ অধিবেশন ছিল সেখানে যে বিশ্ব নেতারা গিয়েছিলেন, সেখানেও একটি সাইডলাইন বৈঠকের আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছানোর আগেই নরেন্দ্র মোদী সেখান থেকে ব্যাক করে চলে আসেন, অর্থাৎ তখন হয়নি। ইভেন যখন চীনে গেলেন, চীনে যাওয়ার আগেও ভারতের মন রক্ষার জন্য আগে ভারত যেতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথা তার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম নিজে জানিয়েছেন যা হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে। আবার বিমস্টেকের সম্মেলন কেন্দ্র করে একটা বৈঠক আয়োজনের যে করজোড়ে আবেদন, আমরা এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তাতেও কোনো সাড়া দিচ্ছে না ভারত। এতে কি আমরা খুশি হব? খুশি হওয়ার নিশ্চয়ই কোনো কারণ নেই। এতে আমাদের ইগোতে লাগারই কথা। কেউ বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে এক হাত দেখে দিচ্ছেন, তিনি বুড়ো আঙুল দেখাচ্ছেন, ভারতকে কিছু যায় আসলে ভারত না থাকলে। এসব বালখিল্যতা, এসব অপরিণামদর্শিতার পরিচয়, এসব বক্তব্য, এগুলো বলে কোনো লাভ নেই। ভারতকে আমাদের প্রয়োজন, ভারতের আমাদের প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন নিশ্চয়ই সেই পরিমাণ প্রয়োজন ভারতের বাংলাদেশের দরকার নেই। ভারতের জন্য বাংলাদেশ যেটি দুশ্চিন্তা কারণ, শুধুমাত্র উগ্রবাদ, জঙ্গিবাদ কিংবা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তাদের বিচ্ছিন্নতাবাদী যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের কোনো কার্যক্রম চালায়। এখন বিষয় হচ্ছে যে বিমস্টেকের সভাপতি যে বাংলাদেশ হচ্ছে, এটিও সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, একটা সূক্ষ্ম প্রচারণা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ অনার্ড হয়েছেন যে পরবর্তী 2 বছরের জন্য 2025 থেকে 2026 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ সভাপতি দায়িত্ব পালন করতে যাচ্ছে। এটা কান্ট্রি ওয়াইজ হয়, এটা ব্যক্তিগত জায়গা থেকে নয়। সার্ককে যেমন এক বছর এক রাষ্ট্র তারা সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, ঠিক বিমস্টেকেও তাই। যে 7টি দেশ রয়েছে বিমস্টেকের সদস্য, বঙ্গোপসাগর কেন্দ্রিক, সেই জায়গা থেকে এক রাষ্ট্র এক বছর সভাপতি নির্বাচিত হয়। তো এটিকে বড় করে দেখানোর কিছু নেই। এখন কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকটি? এর আগে যখন সেপ্টেম্বরের দিকে যখন নরেন্দ্র মোদী বৈঠকে সাড়া দিলেন না, তখন অনেকে বলার চেষ্টা করছিলেন যে এটি তার জন্য বিব্রতকর। কি বিব্রতকর? যেহেতু শেখ হাসিনা সেখানে আশ্রিত অবস্থায় রয়েছেন, তাকে ফেরত চাওয়া হতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কি আনসার দেবে না দেবে, এই জন্য বৈঠকে তিনি বসছেন না বা সাড়া দিচ্ছেন না। এগুলো কোনো কারণ হতে পারে। কি হতে পারে? এই দাবি তুললে বা প্রস্তাবটি তুললে সেখানে কি বলবেন নরেন্দ্র মোদী? আমরা দেখছি, ভেবে দেখবো, এই তো এটা বলেও তো পাশ কাটিয়ে যাওয়া যায়। মূল কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ভারত কোনো প্রকারই স্বীকৃতি দিচ্ছে না। তাদের রাজনীতিবিদ থেকে শুরু করে, সরকারি দল থেকে শুরু করে, সেনা প্রধান পর্যন্ত বারবার মনে করে দিয়েছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। এবং বৈঠকটা যে কতটা অনিশ্চিত এবং বাংলাদেশের জন্য আরাধ্য, সেটার এক্সাম্পল দিতে গিয়ে ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটিতে তিনি বলছেন যে যদি মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হয়, সেক্ষেত্রে সেটি হবে ভারত বাংলাদেশের জন্য বিরাট একটি কূটনৈতিক বিজয়।
এবং এদিক থেকেও এটি গুরুত্বপূর্ণ হবে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করছেন এবং চীন সফরে গিয়ে শি জিনপিং এর সামনে ভারতের 7 রাজ্য নিজে মন্তব্য করে এলেন। এই ধরনের মন্তব্যের পরেও মোদী যদি সাড়া দিয়ে থাকেন, কোনো ধরনের বৈঠক করে থাকেন, সেটি অন্তর্বর্তী সরকারের জন্য একটা চরম বিজয়। আসসালামু আলাইকুম। গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ, শ্রমিকদের মন খারাপ, তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে প্রত্যেকেরই মন খারাপ। কারণ এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম 20 লক্ষ মানুষ বেকার হবে। কত লক্ষ? আপনি লিখিত রাখেন, 20 লক্ষ মানুষ। কি করবে? আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, 37% শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান, এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক, চামড়া, এই টাইপের যে মানে কোম্পানিগুলো আছে সেইখানে সবচেয়ে বেশি মানুষ কর্মরত আছে। এখন যদি এগুলা বন্ধ হয়ে যায়, ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে, না খাইয়া মরবে না, কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটারে শান্ত করার উপায় কি? যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন। তিনি থাইল্যান্ড থেকেই বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিছে, আপনি দেখেন ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের, মালদ্বীপ, এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়ায় আলছে। 37 বাংলাদেশ, মিয়ানমার 44। আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো। আজকে আমেরিকা দিচ্ছে সমস্যা না, ওই যে এক বেডি কইছিল মানে 2 ইয়া ছিল আর কি, জাল আসছিল, তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো, খালি কইতো তোর মৌত নাকা। তো একদিন ঠিকই মরে এসি গা, তো মরণের পরে বেডি কান্দে, পাশের বাড়ির আরেকজন আয়া যে কি থাকো তুমি দিয়ে সারা জীবন ঝগড়া করতা, কয় এখন কেন কান্দো? তাই লেগে তো কান্দি না, কি আর জমে যে বাড়ি চিনছে, মানে আজরাইলে বাড়ি চিনছে। কেন এই কথাটা বললাম? আমেরিকা যখন এই শুল্ক আরোপ করছে, আপনি 100% ধরে রাখেন ইউরোপীয় ইউনিয়ন আগামী 1 সপ্তাহ বা 2 মাসের মধ্যে তারা বাংলাদেশের লেটাই ফেলবে এই রকম ট্যাক্স মাইরা। তো বাংলাদেশ ব্যবসা করবে কোথায়? আবার বলি, মালিকদের কিচ্ছু হয় না, কিন্তু যেই কর্মচারীগুলা 20 লক্ষ মিনিমাম আমি বলে দিলাম, কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন 10 থেকে 20,000 লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমামই হচ্ছে গার্মেন্ট সেক্টর, চামড়া, পোশাক খাত, আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে। তো এই সিচুয়েশনটাকে কাভার কিভাবে করা হবে? যখন ব্যবসায়ীরা টেনশনে, আমরাও টেনশনে, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে। তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি, যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারবো। এখন কেন পারবে আমি বলি, ডক্টর ইউনূস আগাগোড়া কিন্তু একজন ব্যবসায়ী, বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী, গ্রামীণ ব্যাংক ব্যবসা করে, আরো যেই কি বলা হয় যে ওনার প্রতিষ্ঠানগুলো আছে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন। আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী। 2 ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয়। একজন পলিটিশিয়ান, একজন ব্যবসায়ী একসাথে মিলে না, বাট দুজনই ব্যবসায়ী, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা 2জন ব্যবসায়ী। আমার মনে হয় যে যেটা করা হবে, বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে 74% শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে, কমানোর দরকার। ভাই, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশকে কইতাম 74 না, তারা 37টা, তারারও 74 মারো। কেন? আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে 74 টাকা দাবি করবা, তোমার পণ্য আমার দেশে এলে 15 টাকা নেবো, এত প্রীতি ভালোবাসা কেন? আবার দিন রাত আমার গাইলেবা, আমেরিকারে গাইলে না, সবাই গাইলে, কিন্তু আমেরিকার টাকা খাইয়ে বাচ্চা আছে। তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে, আপনি তারা যতই ভিলেন ভাবেন, সে মার্কিন স্বার্থ দেখছে, এবং দ্যাটস দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট। এটা তার কাজ, তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা। তো সেই ক্ষেত্রে যেই রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মেরে রাখছে, এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো, গিভ এন্ড টেক, আমি যা দিব তুমি তা দিতে হবে। কারণ আমার দেশে তোমরা সবাই 15%, 5% মাগনা মাল ঢুকাইবা, কোটি কোটি টাকা কামাইয়া বাংলাদেশে নিবা, আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা, এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক। এখন আমেরিকা ধনী দেশ, বিরাট দেশ, দাতা দেশ, এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না। আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ। তবে আমাদেরও উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া,
আর এর মধ্যে 2026-এর পরে তো জিএসটি সুবিধা বাতিল, এটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে আগামী 5 বছরে বাংলাদেশে চোখ খেটে 50 লক্ষ লোক বেকার হবে। লিখে রাখেন আজকের তারিখ দিয়া, যদি এই সমস্যাটার সমাধান না হয় 5 বছরে বাংলাদেশে 50 লক্ষ, বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো এগুলোতে বেকার হয়ে যাবে। সো এটা সমাধানের বেস্ট উপায় হচ্ছে ডক্টর ইউনূস এটাকে সেটেল করে ফেলো। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যক তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।